পরে রে কালকে পড়াতে শেষ করে কালকে লাগবে পড়াবো না। পরীক্ষা না। দেখো আমরা পড়ছিলাম কি বলতো, চোখ পড়তেছিলাম, বুঝছো? চোখ দেখছো তো চোখ না? চোখ দেখা নাই? নিজের চোখটা নিজে দেখা যায় নাই, দেখছো তাও আয়নাতে দেখা যায়। তো চোখ দেখছো, চোখে পড়া ছিল, চোখের পাটগুলো কী ছিল এগুলো ছিল মোটামুটিভাবে। তো এগুলোর চোখের ভেতরে কিছু গ্রন্থি আছে। কী কী গ্রন্থি আছে? চোখের গ্রন্থিগুলোর কাজ কি? চোখে পিছল রাখা, তল খরিতে হয়, এই তলটা চোখে পিছল রাখে। কেন পিছল রাখতে হয়? কারণ চোখের মধ্যে বিভিন্ন ময়লা টলা যায়, এগুলো যাতে বের হয়ে আসে, বুঝতে পারছো? যাতে ঘর্ষণ না হয়, আমরা চোখের পাতা ফেলে যাতে ঘর্ষণ না হয়, এইগুলোর জন্য মেনলি আমাদের চোখে বিভিন্ন গ্রন্থি থাকে। ওকে, কী গ্রন্থি আছে? চোখে রসকরণকারী কোষগুলোকে অক্ষি গ্রন্থি বলা হয়। চোখতে 3 ধরনের অক্ষি গ্রন্থি আছে, একটা হলো ল্যাক্রিমাল গ্রন্থি, একটা হলো হার্ডিনিয়ান গ্রন্থি, একটা হলো মিবোবিয়ান গ্রন্থি। ল্যাক্রিমাল মানে কি? এটা তো বোঝো, অনেকবার শুনছো মনে হয়। অক্ষিগোলকের অগ্রভাগের পৃষ্ঠদেশে অবস্থিত এটি অশ্রুগ্রন্থি, এই যে এদিকে থাকে সাইড দিয়ে, বুঝছো? এটা হলো অশ্রুগ্রন্থি। এবং ছোটো বাচ্চাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে অশ্রুগ্রন্থিটা প্রথম দিকে এটা ওপেনিং থাকে না, একটু দেরিতে কয়েক মাস পরে ওপেনিং হয়, বুঝছো? কয়েক সপ্তাহ বা 1 মাস পরে এরকম ওপেনিং হয়। তো তাদের ক্ষেত্রে কী কমপ্লিকেশন হতে পারে? পানি কম বের হবে, মানে বিষয়টা হলো যে পানি হালকা থাকবে, বাট ওই তাদের ক্ষেত্রে ময়লাটা হয়, ময়লাটা তো পরিষ্কার হতে পারতেছে না। সো যে ময়লা চোখ বন্ধ হয়ে থাকে, সো হ্যাঁ লেগে থাকে। ওকে, তাহলে অশ্রু নামে তখন কী করে দিতে হবে বলো তো? ময়লা প্রসারিত করে দিতে হবে একটু পানি দিয়ে, সুতি কাপড় দিয়ে ভিজে, সাথে সাথে এইগুলো হালকা হালকা করে একটু করে ম্যাচ করে দিতে হয় দিনে 2-3 মিনিট করে, তাহলে তো দ্রুত একটা ওপেনিং হবে। ওকে, তাহলে এটি অশ্রু গ্রন্থি। অশ্রু এটি কি বলতো? এটি অশ্রু নামে এক ধরনের মৃদু লবণাক্ত জলীয় তরল ক্ষরণ করে। চোখের পানি খাইছো কখনো? যাতে ব্যাকটেরিয়া নাশক লাইসোজাইম থাকে, কি থাকবে? লাইসোজাইম এনজাইম থাকবে। এর কাজ কি বলতো? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। এটা আর কই থাকে বলতো? আমাদের লালায় থাকে, লালায় থাকে, লালায় লাইসোজাইম এনজাইম থাকে। আরও কই থাকে বলতো? কোষের ভিতরে থাকে, লাইসোজোমে থাকে, লাইসোজাইম এনজাইম। ওকে, আর আমাদের সব বড় হলে চোখের পানি বের হয় না আগে। কে বলছে যেগুলো নিজের না? ছোটো থেকে অনেক বের হয়েছে, বড় হয় কেন বের হয়? বড় হয়েছে কান্না করো কম, হ্যাঁ বড় হয়েছে কান্না করো কম, কান্নাই তো বের হয় না। কান্না হয়েছে না, ওরকম কষ্ট হচ্ছে ভালো, তারপরে আর বের হবে। কাজ কাজ কি? এটা থেকে নিশ্চিত অস্ত্র দিয়ে ধুলোবালি বিদ্যুৎ করে বা পরিষ্কার টেরে করে, কনজাংটিভা নরম রাখে, সিক্ত রাখে, কর্নিয়াকে পুষ্টি দেয়, ওষুধে বিদ্যমান লাইসোজাইম কী করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, চক্ষুকে সুরক্ষা করে। তো হার্ডিনিয়ান গ্রন্থি এটা কী করবে? এটা হলো অক্ষি গোলকের পশ্চাৎ ভাগের অঙ্কীয় দিকে নিচের দিকে থাকে, এটা বুঝছো? এই যে দেখো এখানে ভেতরে দেওয়া আছে, হ্যাঁ ভেতরের দিকে আছে, তাহলে ওর পশ্চাৎ দিকে পিছন নিচের দিকে থাকে এটা। এটি এক ধরনের পাতলা তৈলাক্ত রস করণ করে। এটা কাজ কি? এটা চোখের পাতা, কনজাংটিভা এবং কর্নিয়াকে শিখতে লাগে। মেন কথা তো প্রথমে বললাম যে আসলে এগুলো রসগুলোর কাজ করে, ওইগুলোই এগুলো পড়লাম একটু। এখন দেখা হলো কনজাংটিভা। কনজাংটিভা কি? ওই যে হ্যাঁ, বাইরে যে আমরা সাদা জিনিসটা দেখি চোখে, দেখছো কখনো? বাইরে যে সাদা জিনিসটা দেখা যায় চোখে, ওই যে বড় অংশটা সাদা, এটাকে কি বলা হয়? কনজাংটিভা বলা হয়। ওকে, ওকে দেখো, কি পল্লবের ভেতর, ওকে বলা মানে কি? চোখের পাতা ভেতরের অংশ এবং স্কেলার অগ্রভাগ, বুঝতে পারছো? স্কেলার মানে ভেতরের দিকে সাদা যেটা আছে, আর সামনের দিকে যেটা আমরা দেখি এটা হলো কি? কনজাংটিভা। আর এটার পিছনে যেটা আছে তাকে বলি আমরা স্কেলেরা। যে পাতলা মিউকাস স্তরে আবৃত থাকে তাকে কি বলা হয়? কনজাংটিভা। কাজ কি? এটি চোখে ধুলাবালি জীবাণু থেকে রক্ষা করে, চোখের সম্মুখতল এবং অক্ষিপলকের ভেতরের তল কী রাখে? আর্দ্র রাখে এবং পিছিল রাখে। ওকে, এখন গুরুত্বপূর্ণ কথা, এটা তোমরা ছোটো ক্লাসে পড়ছো, এগুলো দেখছো জানো যে আসলে আমরা চোখে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়। গত ক্লাসে বলছি, আবার একটু দেখাই। প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া কীভাবে আমরা দেখি। কোনো একটা বস্তু যখন আমরা দেখি চোখের ভিতরে এইরকম একটা, আমরা ছোটো ক্লাসে পড়ছি লেন্স দেখছি, উত্তল লেন্স পড়ছিলাম না? উত্তল লেন্স, তাই না? বা দ্বিউত্তল লেন্স। এটা কি হয়? এরকম একটা লেন্স ছিল এখানে, লেন্সের মধ্যে কি করবে বলতো? একটা বস্তু আছে, এখান থেকে বস্তু থেকে আলো যাবে, বুঝছো? আলো যাবে এখান থেকে, যদি একটা আলো যায় এভাবে যায়, তাহলে কি হবে বলো তো? এই সোজা যেটা যাবে এটা কি যাবে? আমাদের ফোকাস বরাবর যাবে, তাই না? আর এটা যাবে কি বলো তো? এই জায়গা যাবে ফোকাস তল বরাবর যাবে,
বুঝতে পারছো? আর ওটা বক্র আর যদি হ্যাঁ এটা যায় বরাবর, বরাবর কে যাবে? বরাবর চলে হ্যাঁ চলে যাবে। তো গিয়ে এখানে মিলিত হলো এটা, আর এটা গিয়ে এখানে মিলিত হলো, দুটা টানলাম আমরা, উল্টা প্রতিবিম্ব। প্রতিবিম্ব তৈরি হলো। বুঝছো? এটা দেখো এখানকার এ পয়েন্টটা হলো এখানে এ পয়েন্ট, বি পয়েন্টটা কোথায় গেল? এখানে বি পয়েন্ট। তার মানে এটা উল্টো হয়ে যাবে না, বস্তুটা এইদিকে ছিল, এটা নিচ দিকে আসবে, তাই না? তাহলে এরকম হয় যখন একটা যখন বস্তু দেখি, এই বস্তু থেকে আলোগুলো আমাদের চোখের সামনে কি থাকে বলো তো? কর্নিয়া। চোখের সামনে থাকে কর্নিয়া। তাহলে প্রথমে আলোটা কর্নিয়াতে পড়লো, তারপরে এখানে থাকে হলো একটা গবর থাকে, নাম হলো অ্যাকুয়াস হিউমার, তারপরে হলো কি অগ্রপ্রকোষ্ঠ, এটা অ্যাকুয়াস হিউমার। দেন এখানে কি থাকে বলো তো? পিউপিল। এখানে সামনে থাকবে হলো আইরিশ, আইরিশের মাঝে থাকে হলো ফাঁকা থাকে পিউপিল, আলোটা পিউপিলের মধ্যে দিয়ে যাবে। দেন ওই পাশে পশ্চাৎ প্রকোষ্ঠ আছে, দেন আসে একটা লেন্স, কি আছে? লেন্স। লেন্সে গিয়ে আলো পড়ে, আলোটা বেক বাঁকা হয়ে গিয়ে কোথায় পড়বে বলো তো? রেটিনাতে চলে আসবে। রেটিনাতে পড়ে ওখানে উল্টা প্রতিবিম্ব গঠিত হলো। এই উল্টা প্রতিবিম্বটা কি করবে বলো তো? এই যে এখানে একটা নার্ভ আছে, নাম কি বলো তো? অপটিক নার্ভ। অপটিক নার্ভ। এই অপটিক নার্ভের মধ্যে কোথায় যাবে? মস্তিষ্কে যাবে। মস্তিষ্ক কোথায়? ভিজুয়াল কর্টেক্সে যাবে, অর্থাৎ দর্শনের যে অংশটা ওখানে যাবে। তখন ওই তথ্যটাকে প্রসেসিং করার মাধ্যমে উল্টা প্রতিবিম্বকে সিধা করবে। গুরু মস্তিষ্কটা। হ্যাঁ, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক তো অবশ্যই। গুরু মস্তিষ্কের কোন অংশ? এই যে ভিজুয়াল কর্টেক্সে, বুঝতে পারছো? মানে বিভিন্ন পার্ট আছে না, কর্টেক্স আছে, বিভিন্ন লোব আছে। তো দর্শনের জন্য যে লোবটা, অত কিছু তোমাদের এখন জানতে হবে না। ওই জায়গায় গিয়ে কী করবে? এই প্রতিবিম্বটাকে বিশ্লেষণ করবে, উল্টা থেকে সিধা করবে, দেন আমরা সেটা অনুভব করতে পারবো। বুঝতে পারছো? তাহলে কেমনে হলো বলো তো? আবার বলি, কোনো একটা বস্তুকে আমরা যখন দেখি, তার মানে বই দেখতেছি, বই থেকে আলো আমাদের চোখে পড়তেছে, চোখে যাওয়ার পথটা কি? প্রথমে আমাদের লেন্স, মানে প্রথমে বাইরে যেটা থাকে কর্নিয়া, কর্নিয়ার ভেতরে হলো, পরে হলো কি আমাদের অগ্রপ্রকোষ্ঠ, মানে অ্যাকুয়াস হিউমার ভেদ করে যাবে, যাবে হলো আইরিশ, আইরিশের মাঝে পিউপুল আছে, পিউপুল দিয়ে যাবে বরাবর। দেন পিছনে আরও একটা প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ ভেদ করে দেন হলো লেন্স, লেন্সের মধ্যে প্রতিসরিত হয়ে পড়বে কোথায়? ভিট্রিয়াস হিউমার ভেদ করে রেটিনায় গিয়ে পড়বে, রেটিনায় উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, এবং এই উল্টা প্রতিবিম্বটা অপটিক নার্ভের মধ্যে মস্তিষ্ক যাবে, সেখানে বুঝতে পারছো? বুঝা গেছে? ডাইরেক্ট সহজ কথা, এই যে জানলা আছে না, জানলার ওইটা, এটা হলো কি? জানলার হলো কর্নিয়া। দেখো তুমি, ওরা তো বুঝতে পারছে। এই জানলাটা কি বলো তো? কর্নিয়া। জানলার বাইরেরটা কি বলো তো? পরিবেশ, আলো। জানলাটা কর্নিয়া। তাহলে আলো যদি আসে, আগে জানলাকে ভেদ করতে হবে, জানলা ভেদ করে কি করবে? এই রুম ভেদ করতে হবে। এই রুমটা হলো কি? আগের প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ সামনে। তারপরে এই প্রকোষ্ঠটা ভেদ করে তাকে কই যেতে হবে বলো তো? আইরিশ। এই জানলাটা, এই দরজাটা কি বলো তো? আইরিশ। কিন্তু দরজার মধ্যে একটা ফাঁকা তো আছে নাকি? দরজা খুললে ফাঁকা, ফাঁকাটাকে কি বলা হয়? পিউপিল। চোখের ভেতরে একটা দেখো কালো একটা ছিদ্র আছে না, ওটা হলো পিউপিল। আলোটা পিউপিল ভেদ করে যাবে। পিউপিল ভেদ করলে আবার কি একটা আছে বলো তো? করিডোর আছে না, ফাঁকা আছে না? এইটা কি বলো তো? পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ পার হলে দেখো সামনে আরেকটা, দেখো ওই জম্বু, ওই পাশে ফাঁকা জায়গা আছে, মনে অলটল আছে, ওইটা কি? লেন্স। অল ভেদ করে আলো হয়ে যাবে, ওই পাশে মহাসমুদ্রের মধ্যে চলে যাবে, মানে একদম ফাঁকা না। তো ওটা হলো ভিট্রিয়াস হিউমার, ওখানে অনেক পানি থাকবে, তল থাকবে, ওইটা পার করে দেখানো যাবে, সেটা হলো রেটিনা। বুঝছো? ওই রেটিনায় গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে, আর ওই প্রতিবিম্বটা উল্টা থাকবে, এবং ওই প্রতিবিম্বটা, উল্টা প্রতিবিম্বটা অপটিক নার্ভের মধ্যে মস্তিষ্কে যাবে, ওখানে গিয়ে সিধা হবে, এবং আমরা সেটা বুঝতে পারবো। এখন বুঝছো কি? আচ্ছা, বলতে পারবা? বলো। প্রথমে জানালা দিয়ে তাই বলো, তোমার নাম বলতে হবে, বলো। কর্নিয়া, হ্যাঁ, কর্নিয়া দিয়ে আলো অগ্র দেখি দেখি বলতে হবে নামগুলো তো একটা আছে। তাহলে এই যে এটা হলো কর্নিয়া, কর্নিয়া তাহলে কি হলো? বাইরে থেকে বস্তু থেকে আলো কর্নিয়াতে পড়লো, তাহলে কর্নিয়া ভেদ করে এই সামনে একটা অগ্রপ্রকোষ্ঠ, এই ঘর, অগ্রপ্রকোষ্ঠ পার করলো, এটার নাম হলো অগ্রপ্রকোষ্ঠ। দেন অগ্রপ্রকোষ্ঠ পার করে এখানে কি আছে? পিউপিল ছিল, আইরিশ ছিল, আইরিশের মধ্যে পিউপিল, পিউপিল ভেদ করে কোথায় আসলো? মাঝে আরেকটা প্রকোষ্ঠ গেল, পশ্চাৎ প্রকোষ্ঠ। তারপরে কি আছে এখানে? লেন্স, লেন্সের মধ্যে পড়ে প্রতিসরিত হয়ে এখানে গিয়ে মিলিত হয়, কোথায় গিয়ে? রেটিনাতে গিয়ে। প্রতিবিম্ব গঠিত হলো এই অপটিক নার্ভের মাধ্যমে কোথায় যাবে? মস্তিষ্কে যাবে, ভিজুয়াল কর্টেক্সে, ওখানে গিয়ে সিধা হবে, দেন এটা দেখতে হবে। বুঝতে পারছো? মাথায় গিয়ে দেখবা, হয়ে যাবে। বলতে পারবা? পিউপিলের আগে আর কি বলবেন? অগ্রপ্রকোষ্ঠ, তারপরে কি বলবেন? তারপরে হলো আইরিশ। আইরিশ। হ্যাঁ, আইরিশ থাকে, আইরিশের পরে পশ্চাৎ প্রকোষ্ঠ থাকে, দেন হলো লেন্স। বুঝতে পারছো? বুঝতে না পারলে চিত্র আরও আছে, এখানে বুঝতে পারবো। সামনের অংশটা কর্নিয়া। এই যে এখানে এই জিনিসটা দেখলে বুঝতে পারতো। এই যে এখানে দেখো, এটা কি? কর্নিয়া, বুঝছো? তার কর্নিয়ার এখানে সামনে দেখা একটা প্রকোষ্ঠ আছে না, এই যে এটা হলো অগ্রপ্রকোষ্ঠ।
তারপরে এই যে কালো অংশটা আছে না, এটা এইটুকু চোখে যে আমাদের কালো দেখা যায় সামনে, এটা হলো আইরিশ। আইরিশের মাঝে এটা ফাঁকা জায়গা, এর নাম কি? পিউপিল। গম্বরটা আছে। পিউপিলের পরে জায়গা আরেকটা প্রকোষ্ঠ আছে কিনা? এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, আর এটা হলো লেন্স। লেন্স ভেদ করে আলোগুলো গিয়ে এখানে গিয়ে মিলিত হয়, মানে এখানে গিয়ে মিলিত হয়, এটা হলো রেটিনা। এখানে যে মিলিত হলো এই ইটা এই যে নার্ভের মাধ্যমে কই যাবে? ব্রেইনে যাবে। ভিজুয়াল কর্টেক্স। বুঝতে পারছো? এগুলো দেখবা, এই চিত্রগুলো বুঝবা কোনটার নাম কি, সব লেখা আছে। ক্লাস দেখে, তার ক্লাস দেখলেই বুঝবা। ওকে, তাহলে এটা পরীক্ষা কিন্তু আসে, বুঝছো? কেন বললাম না এতবার? এটা কিন্তু পরীক্ষা আসে, বুঝছো? চিত্র সহ এটা আট করতে হবে। এইটা না আগেরটা? এইটা, ওটাও লাগবে, এগুলোও লাগবে। তো দেখ, আট করবো কোনটা, এটা না আগেরটাও এটাও। দুটো আলাদা আলাদা হবে আসলে। তাহলে এগুলোকে আর বলতে হবে না থাক। এখন দেখো, তাহলে দর্শন কৌশলের গতিপথটা কেমন ছিল? যেগুলো বললাম, আলোকরশ্মি, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপর রেটিনা, অপটিক্স নাও, মস্তিষ্ক। ওকে, বুঝছো? ঠিক আছে। তাহলে এখন উপযোজন। উপযোজন বলতে কি বোঝায়? ক্যামেরা শাটার ওই যে খুলে, মানে এই লেন্সটা ফোকাস করা হয় না, এইভাবে কম বেশি করা হয় না, এইটাই আমাদের চোখের মধ্যে উপযোজনের বিষয় আছে। কারণ আমরা কখনো কাছে দেখতেছি, কখনো দূরে দেখতেছি, তো বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্য আমাদের চোখে কি করতে হয়? উপযোজন করতে হয়। এইটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো? এটা মনে রাখতে হবে। তো এই জন্যে দূরের বস্তু কাছের বস্তু দেখার জন্য কমবেশি করতে। দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, দর্শনীয় বস্তু এবং লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই সিলিয়ারি পেশি এবং সাসপেনশনারি লিগামেন্ট, দুই ধরনের আমাদের বেশি থাকে, জিনিস থাকে এখানে। কোথায় এগুলো বলো তো? সিলিয়ারি পেশি এবং সাসপেনশনারি লিগামেন্ট সংকোচন এবং প্রসারণ ও লেন্সের বক্রতার তল বা ফোকাসের দূরত্ব পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বের বস্তুকে আমরা সমান এবং স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে তাই বলা হয়। বুঝলেন? বলো, সংখ্যাটা বুঝতে করতে হবে। এটা কিন্তু ক নম্বর আসে। মানে কি করা হয়? ওই যে আমরা তো ছোটো ক্লাসে পড়ছো, লেন্সগুলোতে পড়ছো যে এগুলো এরকম লেন্স পড়ছো, যদি লেন্সের এই যে বক্রতার কেন্দ্র যে এখান থেকে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ, এইটার উপরে ডিপেন্ড করে না প্রতিবিম্ব কত দূরে গঠিত হবে না কাছে গঠিত হবে, তাই না? আমরা যদি এই বড় যদি লেন্স দিয়ে নিই তাহলে এরকম হয়, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু এই দিকে হবে না, মানে দূরে হবে না, বক্রতার কেন্দ্র কোথায় হবে? তার ফোকাস বিন্দু কোথায় হবে? মাঝে। তাহলে এটা দূরে, কিন্তু বাট এটা, হ্যাঁ কি বলো? দর্পণের ক্ষেত্রে মাঝে হয়, কিন্তু ইয়ার ক্ষেত্রে না, লেন্সের ক্ষেত্রে না। এখানে যাই হোক, আমরা ধরে নিলাম। তাহলে এখানে দেখো, আমরা যদি এটা গোল ধরি, আরও একটু আমরা কার্ভ ধরি, তাহলে কি হবে? একদম মাঝে হবে না, ছোটো হবে না? সেক্ষেত্রে যদি এটা ধরি, তাহলে এক্ষেত্রে কি আমাদের প্রতিবিম্বটা কোথায় করতে হবে? কাছে। বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে আমাদের মানে বস্তুর উপর ডিপেন্ড করে, বস্তুটা কোথা থেকে আলো আসছে সব কিছুর উপর ডিপেন্ড করে, বুঝছো? আবার এখানে আমাদের লেন্সের কার্ভ কতটুকু বাঁকানো, এটার উপর ডিপেন্ড করে। কাছের বস্তু দেখার জন্য একরকম, দূরের বস্তু দেখার জন্য একরকম করতে হয়। বুঝতে পারছো? তাহলে এটা বুঝতেই পারতেছো। তাহলে এই যে কম বেশি করার জন্য, লেন্স কম বেশি করার জন্য আমাদের দরকার কি? লেন্স কার সাথে যুক্ত থাকে বলো তো? সিলিয়ারি বডি এবং সাসপেনশনারি লিগামেন্ট। ওই যে দুই পাশে দুইটা কাজ যে বললাম, মাঝে লেন্স থাকে, লেন্স তার এমনি থাকে না, বুঝছো? এই যে এখানে যে লেন্সটা দেখতেছো, এই যে একটা লেন্স দেখতেছো, বুঝছো? এই যে ষোলোটা লেন্সটা কিন্তু এমনি থাকে না, এই পাশে এক ধরনের লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, তার নাম হলো কি বলতো? সাসপেনশনারি লিগামেন্ট। কি বলতো? সাসপেনশনারি লিগামেন্ট। আর যে অংশের সাথে এটা যুক্ত থাকে ওয়ালের সাথে, তাকে বলা হয় সিলিয়ারি বডি। যে বডির সাথে যুক্ত থাকে তাকে বলা হয় সিলিয়ারি বডি। ওকে, তাহলে এখন এইগুলার সংকোচন প্রসারণের যে এই সাসপেনশনারি লিগামেন্টের সংকোচন প্রসারণের মাধ্যমে এটাকে টেনে, মানে বক্রতা কম বেশি করা হয়, টেনে বা সংকোচন করে কম বেশি করা হয় থাকে। ওকে, এখন দেখো, চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয়। হ্যাঁ, এ দূরত্বের কম বেশি হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফোকাসের জন্য উপযোজনের প্রয়োজন পড়ে। তাহলে কত মিটারের বেশি দূরত্বের বস্তু দেখার জন্য উপযোজনের প্রয়োজন পড়ে? 6 মিটার। আমরা কত সেন্টিমিটারের দূরের বস্তু? 25 সেন্টিমিটারের দূরের বস্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাই না, মানে কম দেখতে পাই না, এবং সবচেয়ে ক্লিয়ার দেখতে পাই কত 25 সেন্টিমিটার, এবং তারপরে যখন যাবে ধীরে ধীরে কী হবে, কমে যাবে, এটাই আর কি।
যে কথা হলো 25-এর নিচে মানে স্বাভাবিক চোখ, বাট যাদের মায়োপিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাছে আরও হাইপারমেট্রোপিয়া। বুঝছো, আর হাইপারমেট্রিয়া থাকলে আর একটু দূরে 25 থেকে একটু দূরে ক্লিয়ার হবে। বা যারা নর্মাল চোখ তাদের ক্ষেত্রে সবথেকে ক্লিয়ার কোথায় 25 সেন্টিমিটার, তারপরে ধীরে ধীরে এদিকে আসলেও ঝাপসা ওইদিকে আসলেও ঝাপসা। এইটা একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো এই দূরত্বের কম বেশি হলে উপযোজনের প্রয়োজন পড়ে। মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে উপযোজন একটি বৈশিষ্ট্য। এর সিলিয়ারি বডির বৃত্তাকার, সিলিয়ারি বডির কি বৃত্তাকার পেশি সংকোচনের ফলে সাসপেন্সরি লিগামেন্ট প্রসারণ ঘটবে। এটা বুঝছো? তার সিলিয়ারি বডি যদি সংকোচন ঘটে, অর্থাৎ এখানে একটা জিনিস মনে করো এটাকে টেনে আছে, বুঝছো, এখানে আমি এটা এভাবে ধরে আছি, এটা তো এখানে ফিক্স লেন্স টু লেন্স, তা আমি যদি টানি তাহলে এটা কি সংকোচন আসবে না? এটা কি মানে এটা সংকোচন করলাম, তাহলে এটা কি এটা যে লম্বা হবে না, এইটা লম্বা হবে কিনা, এটাই হলো সাসপেন্সরি লিগামেন্ট। তো লিগামেন্টটা বড় হবে না, আমি যদি এইটা সংকোচন করি তাহলে এটা টেনে বরফ করবো, ঠিক আছে? তো এটা সংকোচন মানে কি সিলিয়ারি বডি সংকোচন মানে সাসপেন্সরি লিগামেন্ট কি বড় হবে, প্রসারণ হবে। তার মানে লেন্সের বক্রতা বাড়বে। হ্যাঁ, ফলে কি হবে লেন্সের বক্রতা বাড়ে, লেন্সের বক্রতা বাড়ে এবং খাটো হয়। খাটো হয়। বুঝতে পারছো? বক্রতা বাড়ে এবং খাটো হয়। তাহলে কাছের লেন্সের ফোকাস দূরত্ব কমে যায় এবং কি হবে বলো তো? কাছের বস্তু দৃষ্টিগোচর হয়। কাছের বস্তু দৃষ্টিগোচর হয় এবং দূরের বস্তু দেখার সময় উল্টোটি করতে হয়। সেক্ষেত্রে কি সিলিয়ারি বডি বৃত্তাকার প্রসারণ করবে, সাসপেন্সরি লিগামেন্টের সংকোচনের ফলে লেন্সের বক্রতা কমে। সেক্ষেত্রে কী হবে বলো তো? লেন্স সরু এবং লম্বা হয় এবং ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং দূরের বস্তু থেকে আলোক রশ্মি রেটিনা প্রতিফলিত হয়। মেনলি এটা বোঝাই যায় যে একটু আগে দেখলাম না যে কাছে এই যে যদি একদম বক্র বেশি হয় সেক্ষেত্রে কি কাছে জিনিস হয় না, সব কিছু কাছাকাছি হয় না, আর যখন বক্রতা বেশি হয় তখন কি দূরে থেকে না, তার দূরের বস্তু দেখতে কী করতে হয়? বক্রতা বাড়াতে হয়, কাছের বস্তু দেখতে বক্রতা কমাতে হয়। কোনটার জন্য এখন কী করতে হবে? সিলিয়ারি সংকোচন, এটা একটু দেখে নিবা। ওকে, এখন দেখো যে দৃষ্টিতে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না তাকে বলা হয় কি হাইপারমেট্রোপিয়া। চোখের ত্রুটি আছে অনেক ধরনের, 4 ধরনের বলি আমরা, মায়োপিয়া, হাইপারমেট্রিয়া, তারপর হলো অ্যাস্টিগমেটিজম, আর এটা হলো পেস বায়োপিয়া। বুঝছো? তোমাদের বই এগুলো নেই, তোমাদের বইয়ে 2টা আছে মেনলি। হ্যাঁ, এই দুটোই আছে। 2টা আছে, একটা কি বলো তো মেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, একটা হলো মায়োপিয়া। 2টাই শেখো। হাইপার এগুলো পরীক্ষা আসে যে কীভাবে আসে বলো তো? কোন লেন্স ব্যবহার করতে হয় চশমা হিসেবে? ওইটা তো ব্যাপার আছেই, ওইরকম উদাহরণ দিয়ে দিবে যে রাহি আর হলো হিমেল 2 বন্ধু, বুঝছো? 2 বন্ধুর চোখের সমস্যা, তো এক বন্ধু দূরের বস্তু দেখতে পায় না, এক বস্তু কাছের বস্তু দেখতে পায় না, ঠিক আছে? কোনটা কি? তো এখন হিমেল কেন কাছের বস্তু মানে দেখতে পায় না, দূরের বস্তু কেন দেখতে পায় না, আর তুমি কেন কাছের বস্তু দেখতে পাও না? এটা যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে হবে, দিতে হবে, ডিসকাশন করতে হবে। তখন এটা ডাইরেক্ট মানে তখন বলতে হবে কেন, তখন বলতে হবে যে চিত্র সহ দেখা দিতে হবে। তোমাদের ছোটো ক্লাসে পড়ছো না এগুলো? ছোটো ক্লাসে পড়ছো না? সৃজনশীলে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ সামনে এগুলো দেখবা, ওই সৃজনশীলের বইগুলোতে দেখবা আছে, ওইগুলো সুন্দর করে দেখবা আর কি, দেওয়া আছে। ছোটো ক্লাসে পড়ছো 9, 10-এ, তো এগুলো থাকতে পারে। এখন দেখো যে হাইপারমেট্রোপিয়া মানে কি? হাইপার মানে কি বেশি বুঝতে বা এরকম উত্তেজিত এরকম একটা বোঝায়, তার মানে কি দূরে। হাইপার মানে কি দূরে, মেট্রোপিয়া মানে দূরে, তার মানে সেক্ষেত্রে দূরের বস্তু দেখতে পারবে, দূরের বস্তু কম, কাছেরটা দেখবে না, সবটা দেখবে। মায়োপিয়া কাছে মানে কাছেরটা দেখবে, দূরেরটা দেখবে না। হাইপারমেট্রোপিয়া মানে দূরেরটা দেখবে, হাইপার মানে দূরে, এটা মনে রাখতে হবে। তাহলে যদি দূরেরটা যদি দেখা যায়, কাছেরটা না দেখা যায়, সেক্ষেত্রে কী ব্যবহার করতে হয়? উত্তর লেন্সের চশমা ব্যবহার করে এই সমস্যা সমাধান করা হয়। আর যদি দূরের, হ্যাঁ যদি দেখো যদি দূরের বস্তু দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে বলে মায়োপিয়া, সেক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করে এদের সমস্যা সমাধান করা হয়। এগুলো একটু মনে রাখতে হবে, বুঝছো? কথা হলো কি দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? যাদের ক্ষেত্রে চোখ 2টা আছে, সো ওর আমাদের দ্বিনেত্র দৃষ্টি, এটা মানে 2টা চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হয়, বুঝছো? এইটা গিয়ে কি হবে, একটা মস্তিষ্ক গিয়ে একটা প্রতিবিম্ব হবে। দেখো এই যে একটু আগে বললাম না রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, এরকম 2 চোখে কিন্তু রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয় এবং এই 2টা মস্তিষ্কে প্রেরণ হয়, 2টা মিলে বিশ্লেষণ করে একটা প্রতিবিম্ব সে নেয়, একটা দৃশ্য তোমাকে দেখায়, বুঝছো? এটাই বলা হয় মানুষের দ্বিনেত্র দৃষ্টি। এইটা হওয়ার মানে মানুষের এই যে এত দূরত্ব হচ্ছে, এগুলো মানে চোখ 2টা কত সেন্টিমিটার দূরে হচ্ছে এগুলো বলছে, এগুলো দেখবা।
দ্বিনেত্র দৃষ্টি মানে শর্তগুলো কি এগুলো একটু দেখবা পারবা। তো এইগুলা বলছে মানুষ সুবিধা কী কী, তার কারণে কোনো একটা বস্তুকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। এমনি দেখো তুমি এক চোখ দিয়ে দেখো, মানে একটা জিনিস এক জায়গায় মনে হচ্ছে দূরত্ব বোঝা যায় না, হ্যাঁ মনে কোনো একটা জিনিস এরকম আছে এক চোখ দিয়ে এই জায়গায় এসব করলে মানে আরেক দিকে আসে, এরকম মনে হয় কিন্তু দেখবা কোনো একটা জিনিস এক জায়গায় মানে ফিক্সড আছে, তুমি এদিকটা চোখ খুললে একরকম আরেকটা খুললে মানে আরেকটা সরে গেছে এরকম মনে হবে। সো একটা নির্দিষ্ট যে এক চোখ কানা সে তো ওটাই ফিক্সড হয়ে যায়, তার কাছে ওটাই তখন স্বাভাবিক হয়ে যায়। তো আমাদের দুইটা চোখ, তারপরে ওটা অতটা সূক্ষ্ম হয় না, একটু ঝামেলা থাকে। তো আমরা দুই চোখ দিয়ে আমরা এই সাইডটাও দেখতে পাচ্ছি, এই সাইডটা দেখতে পাই, মানে বোর্ড এরিয়া বোর্ড মানে একটা বিস্তারিত এরিয়া ধরে দেখতে পাচ্ছি, বুঝছো? এরকম একটা জিনিস, এগুলো একটা পড়বা। দু চোখের সাহায্যে একই সাথে বস্তুকে একইভাবে দেখে এবং কোনো বস্তুকে গভীরভাবে অনুধাবন করা যায় এবং দৃষ্টিক্ষেত্রে কী হবে বড় হয়। বস্তু এবং চোখের মধ্যবর্তী দূরত্বকে সূক্ষ্মভাবে মূল্যায়ন করা যায়, কারণ আমরা এক চোখ দিয়ে ভালো করে বোঝা যায় না কতদূর আছে। এবং বিভিন্ন কাজে সুনিপুণভাবে বিভিন্ন কাজ সুনিপুণভাবে সম্পন্ন করা যায়, শুয়ে জুতা লাগানো টাগানো সব কিছু। এখন দেখো চোখের রোগ একটা আছে, চোখের দৃষ্টিতে ভিটামিন এর ভূমিকা। ভিটামিন এর হবে কী হয়, রাতকানা রোগ হয়, এটা অনেকবার শুনছো। তো ভিটামিন এর প্রধান উপাদান কি, রেটিনল, এক ধরনের অ্যালকোহল, বুঝছো? দেখো রেটিনল যা রড এবং কোন কোষগুলোর আলোক সংবেদী রডোপসিন এবং আয়োডোপসিন রঞ্জকের গঠনে অংশ নেয়। কে নেয় বলো তো? রেটিনল। রেটিনল কোথা থেকে আসে? ভিটামিন এ থেকে। ওকে, ভিটামিন এর অভাবে এই রঞ্জকের ঘাটতি তৈরি হয়, তাহলে কি দেখতে পারবে ভালো করে না, ফলে মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং রাতকানা রোগ হয়, বুঝতে পারছো? ওকে, চোখের ছানি এটা বলছি না, অর্থাৎ লেন্সটা ঝাপসা হয়ে যায়, বুঝছো? যে বার্ধক্য এবং অপুষ্টিজনিত কারণে চোখের লেন্স অসুস্থ হয়ে পড়ে, তখন দৃষ্টিশক্তি কী হবে, কমে যায়। এই অবস্থায় চোখের কি ছানি পড়া বলা হয় বা আই ক্যাটারাক্ট বলা হয় পরিচিত। অপারেশনের মাধ্যমে অসুস্থ লেন্সটি সরিয়ে সেই স্থলে কৃত্রিম লেন্স, এগুলো বলছি তো না, স্থাপন করা হয়, বুঝছো? একে বলা হয় ছানি অপারেশন। হাসপাতালগুলোতে ফ্রিতে করে দেয়, বিভিন্ন প্রযুক্তি ফ্রিতে করে দেয়। আর দেখলাম কমিউনিটি মেডিকেলে বসে দেখলাম আবার হার্নিয়া হাইড্রোসিল এই অপারেশনগুলো ফ্রিতে করে দিচ্ছে, বুঝছো? এটা কি খুব ইজি নাকি জটিল? না ঠিক ইজি না, এগুলো করে দেয় অনেক সময় বিভিন্ন ইগোর জন্য একটা করে করে যায়, যাদের এগুলো আছে করে দেয়। অনেকে গরিব মানুষ মনে করো চিকিৎসা করতে পারে না, অনেক দিন ভোগান্তির মধ্যে আছে, তার বিষয়ে বোঝো যে কারো যদি হার্নিয়া হয়ে থাকে টাকা পয়সা থাকে মানে কি সে কি ওয়েট করে আছে সাহায্য করে, তার মানে এগুলাতে কারা আসে, যারা বসে আছে টাকার অভাবে করতে পারতেছে না তারা আসে, বুঝতে পারছো? যেরকম আর ওরা তো ফিল্ম নিবেও না, হ্যাঁ ওরা হওয়ার সাথে সাথে তো যাবে, ওরা তো ওয়েট করবে না যে এগুলো সেইগুলো। নর্মালি দেখো এগুলা যেমন সিজার করতে শুনছো তো কত টাকা লাগে না, বল শোন না, হলে 15-20 হাজার টাকার মধ্যে হয়ে যায়, তাই শুনছো না? 15,000-16,000 লাগে না, এটা তো শুনছো না, নাকি আর বেশি শুনছো কখনো? 15-16,000-20 লাখ শুনছো কখনো? মানে 20-এর মধ্যেই লাগে। 20-এর মধ্যে হয় না, বাট ভালো হাসপাতালে যাও 50 নিচে হবে না। যে আমার ওয়াইফের ওই করলাম ওখানে মানে মোটামুটি 50,000 মতো, আচ্ছা ডিসিশন হাসপাতাল ডক্টরস এগুলো যাও গুড হেলথ 50,000 মতো লাগবে। আবার এখানে ব্যবসায় কেন, কারণ এখানে অনেক বিষয় আছে। কারণ এই যে গ্রামের মানুষ যারা আসে অপারেশন করে মেনলি কাদের দ্বারা করায়, বড় ডাক্তার দিতে পারে না, কিন্তু বড় একটা সিরিয়াল নিতে পারে না শহরের মানুষ। কারণ বড় ডাক্তার যেমন লাকি ম্যাম আছে, ওনার সিরিয়াল 8:30 8টা থেকে শুরু হয়, দেখা যায় 8টাতে কল, মানে এমন কল দিতে থাকতে হয়, মানে আমি 2টা ফোন দিয়ে একবার শুরু করে দিই, মানে 3টা নাম্বার একটা কল দিই, মানে কল দিয়ে ব্যস্ত, কল দিয়ে মানে দিয়ে চাপতে হয়, চাপতে দেখবা কল ধরছে না, সিরিয়াল শেষ। মানে মনে করো দিদি এতে 8 মনে করো 8টা 18 বাজছে 20 বাজছে সিরিয়াল নেই, 8টা থেকে শুরু হয়, মানে সিম খোলে ওদের হলো 8টায়, মানে এরকম কল দিয়ে থাকে, মনে করো বন্ধ দেখায় তারপর কল দিয়ে থাকতে হয়। হঠাৎ প্রথম তাতে আমারটাই লাগে, দিদি মনে করো ব্যস্ত হঠাৎ লাগলে হয়, নাহলে থেকে নাগার পরে পিছনে সিরিয়াল লাগিয়ে দেখা যায়, মানে অনেকদিন মনে করো সিরিয়াল পাওয়া যায় না, পরে আবার পরের দিন ট্রাই করতে হয় এইভাবে। আবার কিছু স্যার আছে মনে করো যে যেমন লেলিন স্যার আছে, কিছু স্যার আছে এরকম, বুঝছো? তো ওদের আবার সিরিয়াল নিতে নেওয়া হলে সপ্তাহে একদিন, তার 2 ঘন্টা টাইম বা 1 ঘন্টা টাইম মধ্যে সব সিরিয়াল শেষ, পুরো সপ্তাহে সিরিয়াল নেওয়া শেষ করে দেয়। আর কিছু ডাক্তার আছে যেগুলো হলো মনে করো ইয়াং ডাক্তার, না সিরিয়াল পায়, ইয়াং ডাক্তার আছে, ইয়াং ডাক্তার ওরা তো মনে করো 70-80-90 যায় একটু কি কোনো বাদ নেই, ও ক্ষতি তার কাছে একটার পর একটা কিছু লাগাই দেয়, বুঝছো? ওরা অনেক যায়। আর যারা বড় হয়ে যায় তো টাকা পয়সা অনেক কামাইছে, তখন অত রোগী দেখে না আর কি, 20 জন 30 জন সর্বোচ্চ দেখে, এই জন্য সিরিয়াল পাওয়া যায় না। চোখের একজন আছে না, হান্নান না,
উনি তো 1 মাস আগে থেকে সিরিয়াল দেওয়া হ্যাঁ বড় ডাক্তার বলতে এরকম অনেক আমাদের আমাদের রংপুরের এই ঢাকার ক্ষেত্রে তো আরো অনেক ব্যাপার আছে, অনেক মানে নর্মাল এই যে একটা তারা মানে আসলে যারা হলো ডাক্তার রংপুরে তো অত বেশি নেয় 1200 টাকা সর্বোচ্চ রংপুরে প্রফেসরগুলো নেয়, কিছু প্রফেসর 1200 টাকা নেয় আর 1000 নেয়, আর যেগুলো সহযোগী কেউ 1000 নেয় 800 টাকা, আর যারা মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা 700 করে নেয়। তো রংপুরে 1200, ঢাকার মধ্যে তো মনে করো ওখানে শুরু হয় 1500 থেকে, 1500, 2000, 2500, 3000 করে আছে। যারা মেনলি কিছু ডাক্তার আছে না যে এমবিবিএস জাস্ট মানে ফেসবুকে ভাইরাল, ওরা তো ওদের তো মনে করো একদম 3000-2500 করে, বুঝছো? ফরেনার ইরা যে প্রবাসীরা নেয়, আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যায়, বুঝছো? বাট মানে যারা ফেসবুকে ভাইরাল মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, মানে খালিদ হাসান মিলু দেখছো কিনা, ইন্ডিয়ান মেডিকেল দিয়ে করছে, এই যে লাস্ট গত বছর 2 বছর হলো পাস করছে, বুঝছো? ইন্টারনি থাকতে যে ভিডিও বানাইতো, বুঝছো? আমি ভাই যখন আমার ফ্রেন্ড ছিল ফেসবুকে, ওর দেখলাম ভাইয়ের 34,000 ফলোয়ার, ভালো ফলোয়ার, এগুলো ভিডিও দেয় ইন্টারনি করে যখন ক্লাস মানে থেকে মেডিকেশন থেকে দেয়, ইন্টারনি যখন করে তখন যে পেশেন্টরা আসে ভিডিও দেয়, ছোটো ছোটো অপারেশনগুলো করে, লাইফে অপারেশন করে মেনলি ভাই, টিউমার ছোটো ছোটো টিউমারগুলো, ওইগুলো ভিডিও দিত আর কি। দেখতাম মানুষ রোগীরা মানে অনেক ভালো ব্যবহার করে, তো রোগীরা মানে হাসপাতালে রোগীরা অনেক কিছু নিয়ে যেত ভাইয়ের জন্য, খাবার নিয়ে যেত অনেক কিছু ইন্টারনি অবস্থায়। তারপরে ভাই ওই তো পরিচিত হয়েছে ভালো, পরে ঢাকাতে মানে পরিচিত না, ফেসবুকে পরিচিত হলেই ইন্টারনি অবস্থাতে ফলোয়ার অনেক হয়েছে। তো ওই পরিচিত হলে দেখা যায় বিভিন্ন হাসপাতাল থেকে ডাকে, তো ঢাকা একটা হাসপাতাল থেকে ভাই ডাকছে মেডিকেল অফিসার, তো ওখানে চেম্বার দিয়েছে সারা সবার ইয়ে হিসাবে যে লাইফে টাকা অপশন করে, ওখানে চেম্বার দিয়েছে। এখন পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যায় মেডিটেল করে লাইফ হোম অপারেশনের জন্য বিখ্যাত হয়ে গেছে পিআরপিটিতে এরকম। ওই যে ইয়ে আছে জয়নাল আবেদিন, ওর তো মনে করো ভিজিট হলো তোমার ওইরকম 3500 টাকা, 3000 টাকা, বুঝছো? একদিন এক জায়গায় বসে, তাও আগে অনলাইনে ফোন দিয়ে আগে সিরিয়াল নিতে হবে টাকা দিয়ে অগ্রিম, তারপরে যাইতে হবে না গেছে সিরিয়াল দিবে কবে যায়, বুঝছো? এরকম একটা অবস্থা। তো হ্যাঁ কষাই কিসে ডিমান্ড মানে ভ্যালু, তোমার টাইমের ভ্যালু আছে, তো তুমি তোমার টাইমের ভ্যালু আছে নাই? তুমি এখন যদি বলো যে প্রধানমন্ত্রীকে গিয়ে বলো যে আপনি আমাকে 1 ঘন্টা টাইম দেন, দিতে পারবে? তোমার 1 ঘন্টা টাইম আর প্রধানমন্ত্রী 1 ঘন্টা টাইম সমান? মোটেই না। জাস্ট আমি একটা তুমি আমাকে পাচ্ছ এখানে এমনিতেই, এই যে আমাকে আমি 1 ঘন্টা পড়াচ্ছি, কটায় পাচ্ছি? কারণ কয়েকদিন পরে কি আমার 1 ঘন্টা টাইম যখন ডাক্তার হয়ে যাবো, আমি 1 ঘন্টা টাইম দিয়ে আমার মানে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম আমি এই টাকাতে বিক্রি করবো না, কারণ আমি বড় হবো মানে আমার টাইমের ভ্যালু বাড়বে, বুঝছো? তখন আমাকে দেখা যাচ্ছে যে আমার 1 ঘন্টা টাইম লেকচারের জন্য আমাকে অনেক টাকা দিতে হবে, মেডিকেল কলেজগুলো নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, বিষয়গুলো নিয়ে যাবে, তখন আমাকে অনেক টাকা দেওয়া লাগবে। তো এটা তোমার যখন দাম হবে, এটা তো একদিন হয় না, মানে বলে ডাক্তারগুলো কষাই, যেমন জাস্ট এমবিবিএস বের হয়ে কত করে নেবে যারা ভিজিট, যারা করে জিপি করে মানে গ্রামে প্র্যাকটিস করে, 400 টাকা নেয়, 300 টাকা নেয়, এরকম সর্বোচ্চ নিলে 500 টাকা নেয়। তো সে তো আর বেশি নিচ্ছে না, তো বেশি নেয় কে? যার ওইরকম অভিজ্ঞতা হয় যাইতে পড়তে ডাক্তার মানে চান্স পেলাম ডাক্তার হলে এরকম না, পড়তে হয়, দেন পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, এখানে অনেক প্যারা আছে। সো এত পড়ে তুমি ডাক্তার হচ্ছ, দেন এগুলো আছে, তারপরে হওয়ার সাথে সাথে তো তুমি এত হচ্ছে না, ধীরে ধীরে একটু আগে বললাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে অনেক সময় লাগে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 700 টাকা নেয় রংপুরে, তারপরে সহযোগী মানে অ্যাসোসিয়েট হতে গেলে নেয় কত 800 বা 1000 নেয়, প্রথম অবস্থায় 800, দেন আরও পরিচিত হলে 1000 করে, দেন বাংলাদেশে অর্ধেক ওই মানে ওই প্রফেসর 1000 করে নেয়, আবার কেউ নেয় 1200 করে। তাহলে এইটা হয় কখন? যখন রিটায়ারের বয়স পার হয়ে যায় বা রিটায়ার হয়ে যায়, তাহলে সেই বয়সে গিয়ে এত টাকা নেয়, বুঝছো? চাইলে কম নিয়ে যাবে মানে তার সময় মূল্য আছে না। তুমি একজনকে উকিলকে গিয়ে বলতে পারবা, একজন ইঞ্জিনিয়ারকে বলতে পারবা যে আপনি চাইলে তো কম নিতে পারেন, নিবে কেন? এই যে এটা হলো কথা, মানুষের যত এক্সপেকটেশন আছে ডাক্তারের কাছে, তো ডাক্তারই শুধু মানে মানুষের সেবা করে ধরে বসে আছে, আর কিন্তু ডাক্তারই শুধু সরকার টাকা পরে, আর কেউ পড়ে না, এরকম একটা জিনিস আছে। কেন ইঞ্জিনিয়ার কি ওরা কি ওদের বলো যে একটু ঘরে নকশাটা ফ্রি করে দেন, দিবে? তো সবাই রিস্কা টাকা বলো ভাই, এটাতে করা যায়, তো যা আর ফ্রি ফাঁকায় যাচ্ছে, নিয়ে যাও, তো এটা হবে। আসলে এগুলো তো হয় না, বুঝছো? এটা মেকারের দোকানে যাও, রংপুরে যাইবা, টোকার দিলেও 100 টাকা দিতে হবে ফোন টোন সারতে গেলে, বুঝছো? কিছু করলে 100 টাকা নিচে নেবে না, হাত দিলে 100 টাকা। আচ্ছা তাহলে ওই কী করলো? হাত দিতে ক মিনিট লাগে? 2 মিনিটও লাগে, অনেক কাজ আছে, 1 মিনিটও লাগে।
তাকে 100 টাকা দিতে হচ্ছে। সেই হিসাবে দেখো ডাক্তার কত কম নিচ্ছে। এটার জন্য কি হাজার হাজার বছর মানে এত বছর করে কষ্ট করতে হয়েছে, এত বিলিয়ন স্টুডেন্ট না, এত লং টাইম যা পড়তে হয়েছে না, তারপরেও সে হাত দিলে নিচ্ছে কত টাকা? 100 টাকা। বড় কাজ তো আর ডিগ্রি আছে। আর ডাক্তার কয় টাকা নিচ্ছে? তোমার নিচ্ছে 500 টাকা। তাহলে কি তার কার টাকা কমে গেল? কম হয়ে গেল। ডাক্তার কমেছে না টাকাটা? তাহলে এখন এইভাবে বুঝলে সব কিছু তাহলে বুঝতে পারবে, বুঝছো? যাই হোক ডাক্তারেরা বেশি নেই। হ্যাঁ, 3500 টাকা ভিত্তিতে গ্রাম থেকে গিয়ে যাবি যার অনেক বড় রোগ। যার সামর্থ্য আছে, তোমার সামর্থ্য নাই, তুমি গিয়ে দেখাও, সরকারি যে দেখাও, তো এমবিবিএস কে দেখাও, তোমাকে এখানে যাইতে বলতে কে? বাংলাদেশে এই যে তুমি যে পানিটা খাচ্ছ, ভাই আবার 2 দিন পর ঢাকায় যে ওষুধটা খায় আবার একটা ওষুধ লিখে দেবো আসবে, 2 দিন পর যাবেন আবার ওই 3500 শোনো যেটা আছে সিস্টেম, শোনো এই যে একটা দেখো, তুমি কি এখন 5 স্টার হোটেলে গিয়ে তুমি কি বলবা যে একটা জায়গায় দইটা যেটা পাচ্ছ এখানে হলো 35 টাকায়, ওখানে যাবে 200 টাকায়, তুমি বলবা যে একটু কম রাখেন, হবে? তাহলে তোমার লেভেল হলো এই গ্রামের দোকানে, তুমি গ্রামে খাইবা। যার লেভেল ওই প্রফেসরের ওই 2500 টাকা ভিজিট, সে 2500 যাবে, যার হলো 100। কারণ তুমি ওখানে বলবা না, বলবা হলো কোথায়? ডাক্তারের কাছে গিয়ে কম নেন, ওখানে বলবা যে তার রুচি বেশি, সে ভালো থাকে যাবে, এদের ভালো টাকা। কিন্তু এখানে বলবা না, এখানে বলবা ডাক্তার কম নিলেও পারে। বুঝছো? এটা হলো কথা। এমন ভিজিট নেওয়া লাগবে যাতে গ্রাম থেকে সবাই যেতে একজন মানুষের পক্ষে কি এত টাকা দেখা মানে এত তাইলে রোগী কম দেখবে কিন্তু সবাইকে যেতে সমান করে কেমনে সম্ভব? এই যে মানুষ বলে যে ডাক্তার তো দেখাতে গেছে না, ডাক্তার দেখাতে গিয়ে একটা জিনিস খেয়াল করবা, যখন মনে তোমার সিরিয়াল একটু পরে, তখন এটা ভাববে, এটা বলবা যে এত ডাক্তার এত টাইম দিয়ে রুগী দেখে, বেরোয় না কেন রুগী এখন? তারা দেখবে টাইম, একটা রুগী নিয়ে বসে আছে, একটা রুগী নেই, ভাই এগুলো কখন দেখবে? এইটা কিন্তু বাট তুমি যখন যাইবা ডাক্তার হকে দেখলোই না, ডাক্তার কোন দিকে যাবে বলো? কম দেখলেও সমস্যা, বেশি দেখলেও সমস্যা, বুঝছো? আবার দেখো হাসপাতালে একটা ডাক্তারকে প্রায় 100 টাকা রুগী দেখতে হয়, 60-70 টাকা রুগী দেখতে হয়, মাত্র টাইম কয় ঘন্টা? মনে করো যদি 9টায় বসে, 12টা বা 1টা, 2-3 ঘন্টার মধ্যে বা 3-4 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে 100টা রুগী দেখা কি পসিবল? কয় মিনিট করে দেখবে? এইটা কি ব্যর্থতা? এটা কি ডাক্তারের দোষ? আমরা তো বলি যে সরকারি হাসপাতালে ডাক্তার রুগী দেখে না, কীভাবে দেখবে? ভালো করে কি ইনভেস্টিগেশন দরকার আছে একজন মানুষের মানে পরীক্ষা করার জন্য, দেখার জন্য। আসলে প্রপার যেটা আমরা শিখি যে কীভাবে ডাক্তার দেখতে হয়, ওইটা ফলো করলে একজন দেখতে 1 ঘন্টা যাবে। বুঝলো? তুমি যখন একটা পেশেন্ট আসলা, পেশেন্ট আসার পরে ভালো মন্দ কথা বলতে হবে, দেন তোমার কী সমস্যা শুনতে হবে, শোনার পরে তোমাকে শোয়াতে হবে তোমাকে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তার আগে আরও অনেক কাজ আছে। তোমার নাম শুনতে হবে, তোমার সবই হিস্ট্রি, তোমার নাম টাম, বার্থ, বিবাহিত না অবিবাহিত, তোমার চিপ কমপ্লিকেশন কী, আগে পাস্ট হিস্ট্রি আছে কিনা, দেন তারপরে তোমার কোনো অ্যালার্জি টেলজি আছে না কিনা, আর কী কী ওষুধ খাইছো না খাইছো, তোমার বাসা কোথাও গেছিলে কিনা, কোন থেকে, এইগুলো সব লিখতে হয়। এগুলো লেখার পরে দেন তোমাকে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, শোয়াতে হবে, বুঝছো? শোয়া মানে খালি চোখে দেখতে হবে, ফুল বডি দেখতে হবে, চোখ দিয়ে ইন্সপেকশন এটাকে বলা হয়, চোখ দিয়ে। দেন জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করতে হাত দিয়ে, মাথা থেকে দেখতে হবে কোনো নিবনোট আছে না, ওইগুলো কোনো ফুলে আছে কিনা বিভিন্ন জায়গায়, এগুলো দেখতে হয়, গলা ফুলছে কিনা এদিকে দেখতে হয়। তারপরে তোমার দেখতে হবে কপালে তাপমাত্রা কেমন, তারপরে চোখ দেখতে হবে নিচের দিকে মানে ফ্যাকাশে কিনা, মানে অ্যানিমিয়া। কিন্তু এখন আমরা সব পরীক্ষা দিয়ে দেয়, আসুক আর আসুক সিবিসি দেয়, তারপর শেষ। বাট এইটা কি এবার দেখলে বোঝা যায় যে রক্ত কতটুকু আছে, কেমন আছে। তারপর এদিকে দেখতে হবে উপরে, ওই সামনে দিকে তাকান, এদিকে দেখলে হলুদ হলে জন্ডিস, বুঝছো? উপরে তার 7% জন্ডিস, লিভারের সমস্যা আছে, নিচের দিকে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা আছে। দেন কী করবো? এটা নষ্ট দেখতে হবে, হা করতে বলতে হবে, লাইট দিয়ে দেখতে হবে ভেতরে যেখানে মিউকাস মেমোরিটা কেমন, এখানে তোমার ডিহাইড্রেশন আছে কিনা, বা তোমার এখানে অক্সিজেনের ঘাটতি আছে কিনা শরীরে, আবার এখানে রক্ত স্বল্পতা আছে না, এগুলো দেখা যায়, মস্তিষ্কে দেখা যায়, এগুলো দেখা যায়। দেন তোমাকে এগুলো দেখলা, দেন বডিতে কোনো স্ট্রেস মার্ক আছে কিনা, বডি কালার কেমন, শেপ কেমন, তোমার বডি শেপ কেমন। দেন তোমাকে পেটের মধ্যে কোনো স্ট্রেস কিছু আছে কিনা, বা যদি লিভার থাকে এখানে ফুসকুটি হতে পারে পেটে, বুকে, এগুলোতে হয়, এগুলো তারা দেখলা। দেন পেট ফুলে আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, না পানি জমে আছে কিনা, এগুলো সব দেখা হয়, বুঝছো? অ্যাসাইটিস পানি জমে থাকলে তার মানে কি লিভার টিভার কোনো সমস্যা থাকতে পারে তোমার, বুঝছো? লিভার সমস্যা হলে পানি জমে, হার্টের সমস্যা হলেও যদি বেশি সমস্যা হয় পানি জমবে, কিডনির সমস্যা হলে পানি জমে। আবার দেখো মুখে দেখতে হবে ফেস ফুলছে কিনা, কিডনিতে সমস্যা হলে প্রাইমারিলি ফেসে পানি জমবে, হার্টের সমস্যা হলে প্রাইমারিলি পায়ে জমে, বুঝছো? আর লিভার সমস্যা হলে পেটে। আর সম্মিলিতভাবে যে কিডনি তো বড় হয়ে যায়, সেক্ষেত্রে মুখেও জমতে পারে, পেটও জমতে পারে, হাড়ও জমতে পারে, 3টার জন্য শরীরে পানি জমে, একে বলা হয় অ্যাসাইটিস। ইডেমা হয়, দেখছো না অনেকে পা ফুলে যায়,
আবার অনেকে শুনবা যে মুরব্বীদের গাড়ি দিয়ে যাচ্ছে পা ফুলে যায়, হ্যাঁ, পরে হয়। আবার বাসায় শুনবা যে অনেক এরকম পানি ফুলে থাকে আর কি। ওকে, তাই এরকমগুলো হয়। দেন তারপরে এই দিকে যাইতে হয়, এদিকে দেখতে হয়, এগুলো নিউটনগুলো দেখতে হয়। দেন তোমাকে হাতের দিকে যাবা, পালস দেখতে হবে, তোমার পালস কেমন, রেডিয়াল পালস কেমন, বুঝছো? সবগুলো দেখলা। এই যে নখ দেখতে হবে, নখের মধ্যে এইভাবে সবটা দেখতে হবে, নখগুলা এগুলো ভঙ্গুর কিনা, এগুলো এক একটা ভিটামিনের অভাবে এইটির কারণে হয়। এইগুলো এভাবে দেখতে হয় যে এগুলো ফাঁকা আছে কিনা, বুঝছো, ক্লাবিং আছে কিনা, এগুলো বিভিন্ন কারণে। ক্লাব এটা যদি জোড়া ফাঁকা না থাকে তার মানে তোমার লাঙ্গের সমস্যা আছে। এই যে এটা যদি ফাঁকা না থাকে তার মানে তোমার লাঙ্গের সমস্যা আছে, এটা বলা হয়। কি মানে এই যে এরকম ফাঁকা আছে, বাট এটা যদি না থাকে, মানে এই যে এটা উঁচু হয়ে থাকে, বুঝছো, নখটা উঁচু হয়ে থাকে, হ্যাঁ, এরকম ফাঁকা থাকে না। তো ঠিক আছে, নর্মাল আছে, রোগ হলে সবে ওই রোগটা, যাই হোক। তাহলে এগুলো দেখতে হয় সব কিছু। দেন এগুলো তোমাকে এই যে এগুলো যা মুভমেন্ট দেখতে হয়। দেন তোমাকে এগুলো দেখার পরে হার্ট রেট মানে দেখতে হবে, প্রেশার মাপতে হবে। তারপরে প্রেশার তো টেম্পারেচার মাপতে হবে। দেন তারপরে তোমাকে পালস রেট মাপতে হবে। কয় মিনিট লাগবে বলো তো? জাস্ট আমি বলতে কয় মিনিট লাগছে তাই বলো। ঠিক আছে। আর তোমাকে যদি আমি এগুলো পরীক্ষা করতে চাই কয় মিনিট লাগবে? এইগুলো আসলে আসলে রিয়াল প্রসিডিওর রোগী দেখার। এইগুলো দেখলে তো সব ডায়াগনোস্ট হয়ে যায়। আর এটা কি করার সুযোগ আছে? এইটা করতে গেলে একজন মানুষকে 10,000 করে ভিজিট দিতে হবে বিদেশের মতো, বুঝছো? রংপুরের এই মেডিকেলে খালি যাই, বুকের সমস্যা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার আসলে ডাক্তার চিকিৎসা জানে, বাট আসলে এই চিকিৎসা প্রয়োগ করার মতো সুযোগ নেই। ডাক্তাররা দেখলেও মনে করে বুঝতে পারে না এই রোগটা হয়েছে। অনেক ডাক্তার এরকম দক্ষ আছে যে তুমি দরজা খুলে দিয়ে যাচ্ছ, তাতে বুঝলে তোমার সমস্যা আছে, বুঝছো? ফেস দেখে বোঝা যায় তোমার মধ্যে এই সমস্যা আছে, এরকম আছে, বোঝা যায়। ওকে, তো এই যে সব তো বললাম, ফেস দেখে তো বললাম যে কী কী দেখতে হয়। সো ভালো করে ইন্সপেকশন করলে দেখলে তুমি বুঝতে পারবা কী সমস্যা আছে। ওকে, তাই ডাক্তার হওয়া ইন্টারেস্টিং বিষয়, টাকাও আছে। চোখের প্রধান অংশগুলোর কাজ, অঙ্গগুলোর কাজ, এবং ডাক্তার হওয়ার আগে টাকা কামাতে পারবো, তুমি টিউশন করাবো, লাখ লাখ টাকা কামাতে পারবো। অনেক ভাই তো কোনো লাখ লাখ টাকা কামাতে পারবো, বুঝছো? এই যে এখানে দেখো ভাই আছে, অনেক ভাই সুন্দর। আমার মতো না, 50-60 50-এর মতো আছে, 50+। দেখো তাহলে চোখের প্রধান অংশগুলোর কাজ এবং অবস্থান এবং কাজ। তারপরে আমরা তো অতটা মনে হয় কোচিং ক্লাস নিই না, আমরা রিটনারি ক্লাস নিই, রিটনারি তো টাকাটা এরকম শিবিরে না, টাকা ইয়ে হয় না। বাট যারা ঢাকার মধ্যে রিটনারি ক্লাস নেয়, মানে ইউনিশে বা অন্য কোচিংয়ে, তারা তো অনেক টাকা নিয়ে পড়ে, টিউশন করার ক্লাস করে। রেটিনায় না করে আর একটা ব্যাচ করাবে না, রিটনারিতে ক্লাস নিতে হবে, ওটা তো হবে না, ওটা নিতে হবে তো, সমস্যা নেই। চোখের প্রধান অংশগুলোর অবস্থান এবং কাজ। কর্নিয়া, তারপর আমি একটু কম নেই, আমার ফ্যামিলি আছে না, এই জন্য। হ্যাঁ, কিসে মাসে নেন না সপ্তাহে? কিসে ফ্যামিলি আছে জন্য আমি ক্লাস কম নেই। একটা ক্লাস 1,000 করে দেয়, দিনে 3টা ক্লাস নিতে 3,000 দিনে, এটা কিন্তু তাও কম। দিনে 3,000 টাকা, এটা কিন্তু একদম কম দেওয়া হয় আমাদের হিসাবে। তার কারণ বাইরে ক্লাস নিতে গেলে অন্য উন্মেষের জন্য সেক্ষেত্রে দেখা যায় যে 3,000 এরকম, বুঝছো, 2,000-3,000 করে একটা ক্লাস, তাহলে দিনে 9,000 করে এরকম 10,000 করে আসে আর কি। তার কারণ এই যে ভাইরা, এই উন্মেষের ভাইরা কিন্তু ঢাকা থেকে আসে সব, স্যার সলিমুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ, ওরা কিন্তু যখন মানে ক্লাস নেওয়ার জন্য রংপুরে আসে, মানে ঘুরে বেড়ায় পুরো বাংলাদেশে। যে আসে উত্তরবঙ্গে গাইবান্ধা ক্লাস নেবে, রংপুর ক্লাস নেবে, দিনাজপুর ক্লাস নেবে, বাকি যেগুলো ব্রাঞ্চে ক্লাস নিয়ে চলে যাবে। তখন তো ওই টাইমগুলোতে পড়া গ্যাপ, পরে গিয়ে পড়বে, গ্যাপগুলো পূরণ করবে। সো এগুলো টাকার জন্য আসবে, টাকা ছাড়া কি এত আসবে বলি। আর আমরা হলো কি বসে বসে এখানে ক্লাস নিই, এখানেই খাই, এখানে সব কিছু করি, বুঝছো? আমাদের একটা আলাদা বিষয়, এই টাকা দেওয়া, ওইগুলো দলেরই কাজ করা। কর্নিয়া, তাহলে এগে স্কেলটা প্রতিটা পার্ট পড়বা, বুঝছো? তো এগুলো শেষ। এখন দেখো কান তো চেনো নাকি? কান চেনো? কারণ হলে কি বলো তো, শ্রবণ অঙ্গ। ওকে, দেখো কান শ্রবণ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। কান শুধু শোনার জন্য না, ভারসাম্য রক্ষা করার জন্য এটা। ওকে, তাহলে কান এমন এক বিশেষ ইন্দ্রিয় যা একাধারে শ্রবণ এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে
অংশগ্রহণ করে। মানুষের মাথার দুপাশে এবং চোখের পিছনে, মাথার দুই পাশে থাকে না, এবং চোখের পিছনের দিকে শ্রুতি কোটরে কই থাকবে, এটা হলো অক্ষি কোটরে ছিল হলো কি চক্ষু, আর এটা হলো শ্রুতি কোটরে থাকবে কি কান, দুটো অবস্থান করে। ওকে, মানুষের প্রতিটি কানে 3টি করে অংশ থাকে। আমি গত ক্লাসে আমি গত পরশু দিন একটা অনেক পোস্ট দেখছো কি, মানুষের সব থেকে ছোট অস্থির নাম কি? হ্যাঁ ওটা তো নরম মনে হয়। একটা আমি পোস্ট দিছি যে চালের থেকে ছোট চালের একটা থেকে ছোট হাত আমাদের মাথায় ছিল। দেখছো তাহলে নাম কি ছিল? এই যে মনে নেই। তো একটা তো ভেতরে কমেন্ট বক্সে এগুলো তো দেখা যায়, আমার বলছে এস্টিভিস, একটু পড়বে এখন, এই যে এখানে আছে এস্টিভিস, কি এটা? হাড্ডি মানবদের সবচেয়ে ছোট হাড্ডি, 3টি অংশে বিভক্ত, যাতে হলো বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে কানের মধ্যে যে আমরা নর্মালি কান দেখতেছি, এটা কিন্তু বাইরের অংশ, এক্সটার্নাল লেয়ার। ভেতরে মেন সব কিছু কি কোথায় বলো তো? ভেতরে। এইটা জাস্ট কি বলো তো? অ্যান্টেনা। অর্থাৎ মানে কি বাইরের আওয়াজগুলোকে কেন্দ্রীভূত করে, বুঝছো, নিয়ে আসে, কালেক্ট করে নিয়ে আসে, এই জন্য সহায়তা করে। কিন্তু আসলে কানের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো কোথায়? ভেতরে। এই যে এখানে কানে দেখো ছিদ্রপথ আছে না, এখান থেকে যাত্রা শুরু করে, ছিদ্রপথে একদম ক্যানেল আছে, এই যে বাইরে ক্যানেল, এখানে মনে করো এই যে উপরে মনে করো সরানো জায়গা আছে না, তারপরে এই যে আসলো, এটা কিন্তু আমাদের বাইরের ওপেনিং, এক্সটার্নাল ওপেনিং, যেটা বাইরে দেখতেছি ওপেনিং। দেন এটা ভেতরে একটা ওপেনিং আছে, যেটা আমরা ময়লা পরিষ্কার করি। দেন এখানে একটা ডামের মতো আছে, কেমন আছে? ডামের মতো আছে, লেয়ারের মতো আছে, বুঝছো। দেন এখানে ভেতরে কি আছে? একটা মধ্যকর্ণ আছে, বুঝছো। দেন এখানে মনে করো ছিদ্র কানেকশন আছে, কি বলো এটা, মানে বহিকর্ণ, এটা বহিকর্ণ, দেন এটা মধ্যকর্ণ, তারপরে এটা কি বলতো? অন্তকর্ণ। তাহলে এইটা হলো কি বলতো? বহিকর্ণ, এটা কি মধ্যকর্ণ। এই অন্তকর্ণ থেকে সিগন্যালগুলো নার্ভের মাধ্যমে কই যাবে? ব্রেইনে যাবে, বুঝছো। তো এটা হলো আমাদের চোখের গঠন। তাহলে এটা হলো কি, এই যে এখান থেকে এটুকু কি বলতো? বহিকর্ণ, আর এইটুকু কি বলতো? মধ্যকর্ণ, আর এইটুকু কি বলতো? অন্তকর্ণ। কি পশ্চাৎ কর্ণ থাকে? অন্তকর্ণ। তাহলে দেখো এগুলো পার্ট। তাহলে দেখো বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, মধ্যকর্ণ মিডল ইয়ার, আর হলো অন্তকর্ণ বা ইন্টারনাল ইয়ার, বুঝছো। কান অংশগুলো নিচে ছক আকারে দেখানো হলো কি, তাহলে কান বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণের মধ্যে কি আছে দেখো তো, বাইরের দিকে দেখো, দেখো পিনে থাকবে, তারপরে কর্ণকুহর, কর্ণপট থাকবে, বুঝছো। এই ভিতরে, হ্যাঁ একটু পরে দেখতে সবই বুঝতে পারবা, জাস্ট নামগুলো আগে দেখো। ঠিক গেলে এই যে দেখতেছো না, এইগুলো কি বলা যায়? কানের পিনা। তাহলে কর্ণকুহর আর কর্ণপট, বুঝছো। তারপরে এই যে গহ্বরের এই যে প্রাইমারিলি যেটা আছে এটা, তার কর্ণ ভেতরের দিকে ক্যানেল আছে একটা, এটা কর্ণপট। আর ভেতরে কি আছে বলো তো? আরে না, কর্ণ, হ্যাঁ এটা ভেতরের অংশ। কই ই কোথায়? আর ইটা কোথায়? কর্ণপট্ট। আরে না, বীরপুর শব্দ ভুলিয়েছি, যাই হোক পরে আসি। বাংলা দিকে ইংলিশ মনে করবেন। টেম্পেনিক পর্দা, হ্যাঁ টেম্পেনিক পর্দা। এটা টেম্পেনিক পর্দা যেটা আছে, বুঝছো। টেম্পেনিক পর্দা মানে কি? এই যে কানের যে পর্দাটা, এটাকে বলা হয় টেম্পেনিক পর্দা। এটা পড়াইছিলাম তোমাদের কোথায় বলো তো? এটা তোমাদের পড়াইছিলাম হলো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। আমি তখন এখানে বলছিলাম যে টেম্পেনিক পর্দা কোথায় শিখবা, এখানে আছে। ওকে, তাহলে এই যে এটা দেখো কর্ণাস্থি, তারপরে কি বলো তো? ইউস্টিয়ার নালিকা এবং ছিদ্রপথ কই থাকবে? মধ্যকর্ণ। নামগুলো দেখো, কর্ণাস্থি মানে কি? কানের মধ্যে যে হাড্ডি আছে। ইউস্টিয়ার নালী মানে কি? এটা মানে একদম নালী, যার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার অনেক কিছু আছে। এটা নালীটা কই থাকে বলো তো? এটা মানে বলছিলাম কোথাও মনে হয়, এটা হলো গলার সাথে কি থাকবে? যুক্ত থাকে। তাহলে আমি এটা মনে বলছিলাম যে, বলছিলাম না নাকটা ওই যে ঠান্ডা লাগলে কেন কান বন্ধ হয়ে যায়? এখানে হলো প্রেশারের ক্ষেত্রে ইয়ার ড্রাম বা হলো কি টিম্পানিক মেমব্রেন। তো ইয়ার ড্রাম বা টিম্পানিক মেমব্রেন যেটা বললাম, তো আমরা একটা দেখো সব কিছু একটা বেশি জানি যে চাপের একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো এই যে আমাদের এই টিম্পানিক পর্দাটা দেখো, বাইরের একটা প্রেশার থাকে বায়ুর, ভেতরে মধ্যকর্ণে একটা বায়ু প্রেশার থাকে। কোনো জায়গা থেকে যদি মনে করো যে বায়ু যদি টেনে নেওয়া হয়, তাহলে সেখানে কি নিম্নচাপের সৃষ্টি হবে না? টান সৃষ্টি হবে না? ওকে, ঠিক এমনটা বিষয়টা ঘটে যে এটা এয়ার ড্রাম, মনে করো এটা হলো মধ্যকর্ণ, আর মধ্যকর্ণে যে এখানে এটা কি বলতো? টিম্পানিক পর্দা, আর এখানে কি বহিকর্ণ, বুঝছো। তাহলে এখন এখানকার সাথে কানেকশন আছে গলায়। গলা মানে কি? নাক মুখের সাথে, বুঝছো। তো তুমি মনে করো যে আমরা যে নাক দিয়ে যখন নিঃশ্বাস নিতে চাই, নাক বন্ধ হয়ে আছে,
তখন কি আমরা মুখ দিয়ে নাক খোলার জন্য কি মুখ দিয়ে রিসার্চ নেই নাকি নাকটাই জোর টান দিই না? দিয়ে কিন্তু মুখ দিয়ে তো নেই বেশি। আর যখন নিতে পারি না তো নেই, মানে নাক খোলার জন্য কি করো? নাক দিয়ে টান দাও, তার মুখ কি বন্ধ থাকে না? আচ্ছা, মুখ যখন বন্ধ থাকে, নাক দিয়ে যখন মানে বাতাস যাচ্ছে না, নিঃশ্বাস যাচ্ছে না, তখন কি মানে আমরা যখন টান দিই উপর দিকে, তখন আমাদের ভেতরে যে ফাঁকা ক্যাভিটিটা আছে সেটা চায় চারপাশ থেকে বায়ু আনতে চায় না, নাক থেকে আনতে চায়, মুখ থেকে আনতে চায়, এবং আরও যদি কোনো ফাঁকা জায়গা থাকে ওর সাথে কানেক্টেড সেখান থেকে আনতে চাইবে। কথা হলো এই যে এটাই যদি আমাদের হয়, এটা হলো কি, এটা আমাদের মনে হয় গলবিল, বুঝছো? গলবিল। তো এর দিকের উপরে মনে করো যেটা আছে, তো এখানে আমরা নিম্নচাপ সৃষ্টি করতেছি, মানে প্রসারণ করতেছি জায়গাটা। প্রসারণ করলে কী হবে? বায়ু ঢুকবে না চারপাশ থেকে। আচ্ছা, নিশ্চিত মানে কি আমরা প্রসারণ করতেছি, যার কারণে চারপাশ থেকে বায়ু যাইতে চাচ্ছে। তো এখন কথা হলো নাক বন্ধ, নাক দিয়ে বায়ু সচরাচরভাবে মুক্ত বন্ধ করছি, নিচে চাচ্ছে কী দিয়ে বলো তো? নাক দিয়ে। বাট নাক কি বন্ধ, তার মানে অন্য ক্যানেল থেকে আরও চাপ বেশি পড়বে। তো এই যে এই নালীর উপরে কি চাপ বেশি পড়বে? নালীটা কই গেছে? মধ্যকর্ণ। তো মধ্যকর্ণের মধ্যে বায়ু ছিল, তো বায়ুটাকে এখানে নিয়ে আসবে, তখন কী হবে? এখানে নিম্নচাপ সৃষ্টি হবে, প্রেশার পড়বে কার উপরে? এর উপরে, এদিকে আসবে। তো এইটা এইভাবে যদি বাঘটা চাপটা পড়ে যায় একটু করে, মানে যখন যা যায় মানে এরকম ছিল, এরকম দামটা এরকম ছিল, এরকম হয়ে যায় কাল, বুঝছো? হয় না এরকম? অনেক সময় আসে না অনেক কিছু এরকম কার থাকে, এরকম কার, তখন মনে হয় যে মানে কেমন একটা লেগে থাকে না, অভিজ্ঞতা আছে না, তখন আমরা অনেকভাবে মানে মানে হাওয়া দিতে দেওয়ার চেষ্টা করি এরকমভাবে না, ওরকমই তো করি না, যে কোনোভাবে নাড়াচাড়া করার মাধ্যমে কী হয়, ধান দেখা যায় ওটা আবার এইটা উপর দিকে উঠে যায়, বায়ু আবার ভেতরে চলে যায়, তখন কী হয়? আমরা রিল্যাক্স ফিল করি, ভালো লাগে আর কি, নাহলে অসুস্থ মনে হয় না। এটা হল মেকানিজম। তারপর অন্তঃকরণের মধ্যে মানে ভেতরের করণের মধ্যে অনেকগুলো কিছু আছে, ইউটিকুলাস আর হলো স্যাকুলাস। এগুলো পড়লে বুঝবে না, আগে ওগুলো পড়ে ধীরে ধীরে তারপর এগুলো বুঝতে হবে। তারপর কন্যাস্থির মধ্যে 3 ধরনের অস্থি আছে, কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এটা সবচেয়ে ছোটো। আর দেখো এই যে ছিদ্রপথ আছে কোথায়? মধ্যকর্ণের মধ্যে কিছু ছিদ্র আছে, একটা হলো ফেনেস্টা ওভালিস, আর একটা হলো ফেনেস্টা রোটুন্ডা। এগুলো ছিদ্র কী করে বলো তো? এই ছিদ্রগুলোর মাধ্যমে মধ্যকর্ণ অন্তঃকর্ণের সাথে যোগাযোগ করে, মানে এই যে এইগুলা যে মনে করো যে শব্দটা যে তরঙ্গটা এখান থেকে পাস করে ভেতরে যায়, এগুলো আমরা দেখবো একটা, আমরা এটা একটা যাবে একটা বাড়ায় আসবে, ওগুলো একটা করে দেখতেছি। জাস্ট এগুলো মুস্ত করতে হবে, এমনিতে মুস্ত করতে পারো, তারপরে তো পড়তেছি, তারপরে এটুকু পড়া যাক নাকি না আর পড়বো? খান ছোটো প্রতিদিন রুম করতে হবে, বাসায় যাওয়ার আগে শেষ করে দেওয়া হবে। ওই বাসার তো টেনশন নাই, ওই 5 টাকা তো কেউ দেয়। হরমোনের অত পড়াতে হবে, পড়াবো না তো।